কেমন আছিস হিমু? খুব ভালো আছি বাবা। তুই তো সব গন্ডগোল করে ফেলছিস। এত শখ ছিল তুই মহাপুরুষ হবি, এত ট্রেনিং দিলাম। ট্রেনিং দিয়ে কি আর মহাপুরুষ বানানো যায় বাবা? ট্রেনিং দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারলে মহাপুরুষ বানানো যাবে না কেন? অবশ্যই যায়, ট্রেনিং ঠিক মতো দিতে পারলে। তাহলে মনে হয় তোমার ট্রেনিংয়ে গন্ডগোল ছিল। হুম, ট্রেনিংয়ে কোনো গন্ডগোল নেই। তুই নিয়মকানুন মানছিস না। মহাপুরুষের প্রথম শর্ত হলো কোনো ব্যক্তিবিশেষের উপর মায়া করবি না। মায়া হবে সর্বজনীন, মায়াটাকে ছড়িয়ে দিবি। তাই তো করছি। মোটেই তা করছিস না, তুই জড়িয়ে পড়ছিস। আমি তোকে কি বলেছিলাম মনে আছে? হিমু শোন, তুই 18 বছর বয়সে পদার্পণ করেছিস, আমার অভিনন্দন। 18 বছর বয়সটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এই বয়সে নারী ও পুরুষ যৌবন প্রাপ্ত হয়, তাদের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফল শুভ যেমন হয়, মাঝে মাঝে অশুভও হয়। হিমু, তোকে আজ আমি তরুণ তরুণীর আকর্ষণের বিষয়ে আমার দীর্ঘদিনের চিন্তার ফসল বলতে চাই। তরুণ তরুণীর আকর্ষণের সমগ্র বিষয়টাই পুরোপুরি জৈবিক। এটা পশু ধর্ম। এই আকর্ষণের ব্যাপারটাকে আমরা নানাভাবে মহিমান্বিত করার চেষ্টা করেছি। প্রেম নিয়ে কবি সাহিত্যিকরা মাতামাতি করেছেন, চিত্রকররা প্রেমিক প্রেমিকার ছবি অঙ্কন করেছেন, গীতিকাররা গান রচনা করেছেন, গায়করা সেই গান নানান ভঙ্গিমায় গেয়েছেন। আসলে প্রেম বলে জগতে কিছু নেই, এটা শরীরের প্রতি শরীরের আকর্ষণ। এই আকর্ষণ প্রকৃতি তৈরি করেছে যাতে তার সৃষ্টি বজায় থাকে। মানুষের মিলনে শিশু জন্মগ্রহণ করবে, প্রকৃতির সৃষ্টি বজায় থাকবে। এই একই আকর্ষণ প্রকৃতি তার সমস্ত জীবজগতের তৈরি করেছেন। পশুর সাথে মানুষের তফাৎ শুধু এক জায়গাতে, মানুষ ভান করতে জানে, পশু জানে না। যদি কোনোদিন কোনো তরুণীর প্রতি তীব্র আকর্ষণ বোধ করিস, সেই আকর্ষণের স্বরূপ সন্ধান করবি। দেখবি আকর্ষণের কেন্দ্রবিন্দু তুচ্ছ শরীর। যেহেতু শরীর নশ্বর, সেহেতু প্রেমও নশ্বর। আর শোন, তোকে অনেক দূর যেতে হবে, এটা স্মরণ রেখে এগিয়ে যা। প্রকৃতি তোর সহায় হোক, এই শুভ কামনা করি। হিমুদা, চাটা। আরে হিমু ভাই, কেমন আছো তুমি? খবর কি রে? খবর তো ভালোই। এসো এসো, বসো বসো। তুই নাকি বই পড়াচ্ছিস? সব বই তো পড়াচ্ছি না, যেগুলো পড়া হয়ে যাচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলছি। আচ্ছা, মা বাবা দুজনেরই ধারণা আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। তা তোর কি ধারণা মাথা ঠিকই আছে? হ্যাঁ ঠিকই আছে, তবে মাথায় খুব উকুন হয়েছে। বলিস কি? হ্যাঁ সত্যি, মাথা ঝাঁকি দিলে টুপটাপ করে উকুন পড়ে। বলিস কি? হ্যাঁ সত্যি, দেখবে? থাক থাক, দেখাতে হবে না। এই বাদল, শোন একবার। আমি আসছি একটু। ওই ছেলেটা এ বাড়িতে কেন? তোকে কতবার বলবো, আমার ওকে একদম পছন্দ না। ওই ছেলেটা যেন বাড়িতে না আসে। বাদল, আমাকে একটা টেলিফোন করতে হবে, খুব জরুরি। হিমু ভাই, তুমি হুটহাট করে এরকম বাড়ি এসো না। না মানে মা খুব... ঠিক আছে, তুমি টেলিফোনটা করে নাও। হ্যালো রূপা, আমি হিমু। বুঝতে পারছি। কেমন আছো রূপা?
আমি কেমন আছি সেটা জানার জন্য তুমি আমাকে ফোন করনি। তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা বলে ফেলো। রাগ করছো কেন? রাগ করছি না, তোমার উপর রাগ করা অর্থহীন। রাগ হচ্ছে মানব চরিত্রের অন্ধকার বিষয়ের একটি। রাগ না বোঝাটা তো ভালো। যে অন্ধকার বোঝে না সে আলোও ধরতে পারে না। রূপা, তোমার লজিকের কাছে আমি সারেন্ডার করছি। কি জন্য টেলিফোন করেছো বলো। একটা চাকরি জোগাড় করে দিতে পারো রূপা? এমন একটা চাকরি যেন কলকাতা শহরে ভদ্রভাবে খেয়ে পড়ে ছোটখাটো একটা বাড়ি ভাড়া করে থাকা যায়। এমন কি কখনো হয়েছে যে তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমিও বলেছি না? আজ দিনের মধ্যে চাকরিটা জোগাড় করে দিতে হবে রূপা। সেটা কি করে সম্ভব? তোমার জন্য কোনো কিছুই অসম্ভব না। চাকরিটা কার জন্যে? অতি প্রিয় একজনের জন্য। নাম বলো। অ্যাপয়েন্টমেন্ট লেটারে তার নাম তো লাগবে। আমার এক বন্ধু, লেখো অতীন ঘোষ। অ্যাপয়েন্টমেন্ট লেটার কি তুমি এসে নিয়ে যাবে? হ্যাঁ, আমি এসে নিয়ে যাব। তুমি কোথা থেকে টেলিফোন করছো যদি বলতে তোমার কোনো আপত্তি না থাকে? রূপা, আমি বাদলের বাসা থেকে টেলিফোন করছি। এই নম্বরে ফোন করলে তুমি আমাকে আর পাবে না। তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সবাই তোমাকে বাড়ি থেকে বের করে দেয়? হ্যাঁ, দেয়। এই ভয়েই আমি তোমার কাছে যাই না। কাছে গেলে তুমিও আমাকে হয়তো বের করে দেবে। রূপা, আমি টেলিফোন রাখি। না, আরেকটু কথা বলো প্লিজ। প্লিজ। কি বলবো? যা ইচ্ছে বলো, এমন কিছু বলো না যেন। যেন কি? না, থাক। হিমু ভাই, তুমি চলে যাচ্ছ?